बार अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। मुझे बताओ, आप लोग भाईपो के शासन से सहमत है क्या? বিজেপির চাণক্য এবং খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এই কথা শোনার পর একটা প্রশ্নই জাগছে যে তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির দাবার গুটি? না হলে হঠাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির যাকে চাণক্য বলে ডাকা হয় অমিত শাহজির মুখে ভাইপোর শাসন কথাটা কেন আসলো? এবার তৃণমূল কংগ্রেস যদি জেতে তাহলে মমতা ব্যানার্জি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ভাইপো বলে তিনি তাকে সম্বোধন করেন, তার রাজত্ব বা তার শাসনকাল শুরু হবে। তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে বিজেপির কোনো গুটি সাজানো রয়েছে? এই কথাটার সঙ্গে কিছুটা মিলে যাচ্ছে, কারণ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপির সরকার দিল্লিতে একটি সংসদীয় কমিটি তৈরি করেছে যাদের কাজ 60টি দেশে ভারতের সঙ্গে সংসদীয় বন্ধুত্ব স্থাপন করার উদ্দেশ্য নিয়ে। লোকসভার স্পিকার ওম প্রকাশ বিড়লার নেতৃত্বে বা তারই উদ্যোগে এই সংসদীয় টিম তৈরি করা হয়েছে, যে টিমে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আছেন তেমনি ডেরেক ওব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদারও আছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলজেরিয়ার যে টিমটি যাবে সেই টিমকে তিনি নেতৃত্ব দেবেন। যদিও তৃণমূল কংগ্রেসের এই 3 নেতৃত্ব ছাড়াও, সংসদ ছাড়াও আরও অনেক সাংসদ রয়েছেন, তার সঙ্গে অখিলেশ যাদব রয়েছেন, বিজেপির সাংসদরা থাকবেন এ তো বলাই বাহুল্য, কিন্তু প্রশ্ন উঠছে ঘুরে ফিরে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। এর আগেও অপারেশন সিঁদুরে আপনারা জানেন যে প্রথমে ইউসুফ পাঠানকে পাঠানোর কথা ছিল, কিন্তু আপত্তি করে তৃণমূল নেত্রী এবং শেষ পর্যন্ত দিল্লিতে একটা রফা হয়। ইউসুফ পাঠানের জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অপারেশন সিঁদুরের সাফল্য এবং ভারত যে জিরো টলারেন্স এই সন্ত্রাসবাদ জঙ্গিদের বিরুদ্ধে নেবে তারই তিনি মুখ্য প্রচারক হিসাবে নরেন্দ্র মোদীর গুণগান বা বিজেপি সরকারের গুণগান গেয়ে বেরিয়েছিলেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাকে গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার, লিপস অ্যান্ড বাউন্স একাধিক অভিযোগে একবার নয় একাধিকবার সিবিআই এবং ইডি তাকে ঘন্টার পর ঘন্টা জেরা করেছে, জিজ্ঞাসাবাদ করেছে। 11 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ করার পরেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো নেয়নি। উল্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতবারই ডেকেছে বাইরে এসে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে তুলোধরা করে ছেড়েছেন। আরও বেশি আশ্চর্য লাগে যে ইডি যখন তার বিরুদ্ধে চার্জশিট জমা দেয়, কয়েক হাজার পৃষ্ঠার সেই চার্জশিটে অন্তত 75 বার জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করা হয়েছিল, কিন্তু তার নির্দিষ্ট পরিচয় দেওয়া হয়নি। এরপর বিষয়টি যখন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহের কাছে যায় তখন তিনি সেই চার্জশিট দেখে আশ্চর্য হয়ে যান। আশ্চর্য হওয়ার মূল কারণ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি কোনো তথ্য প্রমাণ কোনো কিছু হাজির করতে পারেনি। তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত খুঁজে পায়নি। অবাক করে দিয়ে এই লিপস অ্যান্ড বাউন্স সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে যে অভিযোগগুলি উঠেছিল সেগুলি কোথায় যেন ধামাচাপা পড়ে গেল। আইপ্যাক নিয়ে তুমুল রাজনৈতিক লড়াই শুরু হয়েছিল, আইনি লড়াই শুরু হয়েছিল, সেইটাও যেন কোথাও একটা চাপা পড়ে গেছে। টু শব্দ নেই।
একের পর এক দুর্নীতি উঠেছে, আরজিকর থেকে শুরু করে লিপস অ্যান্ড বাউন্স শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার ইত্যাদি নানা অভিযোগ এই সরকারের বিরুদ্ধে ওঠা সত্ত্বেও কোনো তদন্তে এখনো পর্যন্ত দিনের আলো দেখেনি। যদিও কয়েকজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু পরবর্তীকালে সাক্ষী প্রমাণ চার্জশিটের ফাঁক গলে তারা প্রত্যেকেই জামিন পেয়ে গেছেন। যদি দুয়ে দুয়ে চার হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এই যে অভিযোগগুলি ধামাচাপা দেওয়া এবং অমিত শাহের মুখ থেকে ভাইপো জামানা শুরু হওয়ার যে বার্তা হঠাৎ তিনি মঞ্চ থেকে দিয়ে দিলেন, এরপরে আমাদের তো একটুখানি সন্দেহ হবেই। মমতা ব্যানার্জির জামানা কি তাহলে শেষ? তৃণমূলের অন্দরে কান পাতলেই এখন একটা শব্দই শোনা যাচ্ছে, সেটা হচ্ছে অভিষেক জামানা শুরু হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে অভিষেক জামানা শুরু হয়ে গেছে। কিন্তু ভোট ক্যাচার হিসাবে এখনও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যত না প্রভাব, তার কয়েক গুণ বেশি প্রভাব তৃণমূল নেত্রী এবং ভারতবর্ষের রাজনীতির অন্যতম একটা স্তম্ভ বলা যেতে পারে মমতা ব্যানার্জির মুখ। যে মুখের সমকক্ষ হয়ে ওঠার না তৃণমূল কংগ্রেসের ভেতরের কারোর আছে, না বিরোধী দলের নেতার যারা আছেন তাদের কারো আছে। একমত বললেও কোনো ভুল হবে না। এই মমতা ব্যানার্জির জামানা কি তাহলে শেষ করতে চাইছে বিজেপি? কোথাও কি মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর একটা চক্রান্ত হচ্ছে বা একটা কৌশল হচ্ছে? আমাদের এই সন্দেহ আরও বাড়িয়ে দেয় যে হঠাৎ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে রাজ্যসভায় মনোনীত করা নিয়ে মুখ্যমন্ত্রী কি পরবর্তীকালে রাষ্ট্রপতি হতে পারে দেশের? যদি রাষ্ট্রপতি হয় তাহলে তো তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে পদত্যাগ করতে হবে এবং সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হতে পারে। রাজনীতিতে কোনোটাই শেষ কথা না, রাজনীতিতে কোনো কথারই শেষ হয় না। সন্দেহ কেবল জালনার ফাঁক দিয়ে ইতিউতি তারা উঁকি মেরে যায়। সময় সব কিছু বলে, সময়ের সঙ্গে সব কিছু বেরিয়ে আসে। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গের পালা বদল হবে কি হবে না এটা তো ভবিষ্যৎ বলবে। জনগণের যে রায়, সে রায় বলবে। ওপর থেকে তো বিজেপি অনেক চেষ্টা চালাচ্ছে, অনেক কিছু বলছে, এসআইআর হচ্ছে, বহু ভোটার বাদ যাচ্ছে, বঙ্গ বিজেপি ক্রমশ স্বপ্নের জাল বুনছে। কিন্তু তারই মাঝে হঠাৎ বিজেপির চাণক্যের মুখে ভাইপো জামানা শুরু হবে, এই কথাটা কানে যেন কোথাও একটা খটকা লাগে। দেখা যাক। রাজনীতি তো কোনোটাই হালকাভাবে নিতে নেই, পাশাপাশি আবার কোনোটাও খুব বেশি গুরুত্ব দিতে নেই। কারণ রাজনীতিতে রাজনীতির নেতারা এ ধরনের কথা বলেই থাকে। আমরা দর্শক যারা, আমরা যারা ভোটার, আমরা শুধু তাকিয়ে থাকি, আমাদের কাজটা করি, গণতান্ত্রিকভাবে আমরা আমাদের ভোট দিই, আর তারপর ফলাফলের আশায় আমরা বসে থাকি। এবারেও থাকলাম।